বাংলাদেশের দুই প্রতিবেশী ভারত ও মায়ানমার। বাংলাদেশ এবং ভারতের মধ্যে বিশ্বের বাংলাদেশের দুই প্রতিবেশী ভারত ও মায়ানমার। বাংলাদেশ এবং ভারতের মধ্যে বিশ্বের পঞ্চম দীর্ঘতম ভূমি সীমান্ত রয়েছে, যার দৈর্ঘ্য প্রায় ৪,১৫৬ কিলোমিটার, যা পশ্চিমবঙ্গের সাথে ২,২১৭ কিলোমিটার, মেঘালয়ের সাথে ৪৪৩ কিলোমিটার, ত্রিপুরার সাথে ৮৭৪ কিলোমিটার, আসামের সাথে ২৬৪ কিলোমিটার এবং মিজোরামের সাথে ৩২০ কিলোমিটার। অন্যদিকে বাংলাদেশ এবং মায়ানমারের সীমান্ত রেখার মোট দৈর্ঘ্য ২৭১ কিলোমিটার। এই সীমান্ত বাংলাদেশের দক্ষিণ পূর্বে এবং মিয়ানমারের পশ্চিমে অবস্থিত। এই দুটি দেশের মধ্যে যদি ভবিষ্যতে কখনো বাংলাদেশের যুদ্ধ অবস্থা তৈরি হয় বা বাংলাদেশ যদি যুদ্ধে লিপ্ত হয়, এটা ঠিক ভারত, যারা বিশ্বের চতুর্থ বৃহত্তম সামরিক শক্তি, তাদের সাথে বাংলাদেশ হয়তো একদিনও টিকবে না। কিংবা এরকম একটা প্রবাদও আছে যে বাংলাদেশ কতক্ষণ টিকবে, ভারত থেকে বাংলাদেশে বিমান আসতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণই হয়তো বাংলাদেশ টিকে থাকবে। আমরা জানি বিভিন্ন আলোচনায় বিভিন্ন জন বিভিন্নভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেন, বাংলাদেশ মায়ানমারের যুদ্ধে বাংলাদেশকে এগিয়ে রাখেন। কিন্তু আমরা আজকে আলোচনা করে দেখব, যদি বাংলাদেশ মায়ানমার যুদ্ধ লাগে, সেই ক্ষেত্রে মায়ানমারের সাথে বাংলাদেশ হয়তো ৭ দিনও টিকতে পারবে না। কেন টিকবে না, তার কারণ এবং ব্যাখ্যাগুলো আমরা আজকে আলোচনা করব। পার্বত্য চট্টগ্রাম, যার পূর্বে মিজোরাম রাজ্য, চট্টগ্রাম জেলা এবং পশ্চিমে কক্সবাজার জেলা। পার্বত্য চট্টগ্রামের আয়তন মাত্র ১৩,১৮৪ কিলোমিটার, যা বাংলাদেশের মোট আয়তনের প্রায় ১/১। পার্বত্য চট্টগ্রামে ৩টি জেলা আছে, এর মধ্যে রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান। এই ৩টি জেলাতে ৬টি বিচ্ছিন্নতাবাদী সংগঠন বাংলাদেশের জন্য সবচেয়ে বড় রকমের থ্রেট হয়ে আসছে। শুরুটা হয়েছিল জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা, ডাকনাম সন্তু লারমাকে নিয়ে। সাবেক সংসদ সদস্য লারমা গড়ে তোলেন বিচ্ছিন্নতাবাদী সংগঠন শান্তি বাহিনী। ১৯৭৩ সালে ৭ই জানুয়ারি খাগড়াছড়ি সদর উপজেলার ইটছড়িতে এই শান্তি বাহিনী নামক বিদ্রোহী দলটি গঠিত হয়। এটিকে গেরিলা বাহিনীও বলা হয়ে থাকে। সন্তু লারমা নিজের স্বার্থে ১৪ দফা দাবি উল্লেখ করে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর শান্তি চুক্তিতে আবদ্ধ হন। শান্তি চুক্তির আগে ২৪ বছরে এই ৩ পার্বত্য জেলায় সেনাবাহিনী এবং সাধারণ জনগণ সহ প্রায় ৫০,০০০ মানুষ প্রাণ হারায়। সেই শান্তি বাহিনী গঠনের ২৪ বছরের বিদ্রোহিতার সুফল একটি শান্তি চুক্তি। আবার শান্তি চুক্তির ২৪ বছর পর অর্থাৎ ২০২১ সালে বান্দরবান সীমান্তে আরেকটি কুফল তৈরি করতে পরিপূর্ণভাবে সক্ষম হয়েছে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট নামে পার্বত্য সন্ত্রাসী গ্রুপ। বম আদিবাসীর জনগোষ্ঠীর তরুণ যুবকদের নিয়ে গড়ে উঠেছে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট। সংগঠনটির নেতৃত্ব দেওয়া টকবগে তরুণের নাম নাথান বম। অন্যদিকে মায়ানমার সীমান্তে অর্থাৎ আরাকান রাজ্যে কোচিন ইন্ডিপেন্ডেন্ট আর্মির সহায়তায় ইউনাইটেড লিগ অফ আরাকানের সামরিক শাখা হিসেবে আরাকান আর্মি গঠিত হয় সেই ২০০৯ সালে। তাদের লক্ষ্য হচ্ছে একটি সার্বভৌম আরাকান রাজ্য প্রতিষ্ঠা করা। আরাকান আর্মি কখন সামরিক তৎপরতা শুরু করে সেটা নির্দিষ্ট করে জানা যায়নি, তবে ধারণা করা হয় ২০১৫ সাল থেকে পালেতোয়া টাউনশিপ এলাকায় তাদের সামরিক তৎপরতা শুরু হয়। সেনাবাহিনীর সাথে তারা গত কয়েক বছর ধরে লড়াই চালিয়ে আসছে এবং এই সময়ে রাখাইন রাজ্য এবং পার্শ্ববর্তী চীন রাজ্যের নিজেদের অবস্থানকে সংহত করতে সমর্থ হয়েছে। বলা হয়ে থাকে, রাখাইন রাজ্যের ৩৬,৭৬২ বর্গ কিলোমিটার আয়তনের মধ্যে প্রায় ৮০ থেকে ৮৫% জায়গা দখল করে রেখেছে আরাকান আর্মি। তাহলে বাংলাদেশের এই মুহূর্তে শত্রু কারা? বাংলাদেশ আগে মায়ানমারের সাথে যুদ্ধ করবে, নাকি পার্বত্য অঞ্চলের এই ৬টি সংগঠন, বিচ্ছিন্নতাবাদী সংগঠন এবং আরাকান আর্মির সাথে তারা পেরে উঠবে? আমরা বিগত বছরগুলোতে বিভিন্ন সময়ে পাহাড়ে যত ধরনের খুনাখুনি, যত ধরনের সেনা মৃত্যু, সাধারণ জনতার বা পাহাড়ির মৃত্যু আমরা দেখেছি। সেখানে সেনাবাহিনী কতটুকুই বা কি করতে পেরেছে? হ্যাঁ, এটা ঠিক যে কোনো বিচ্ছিন্নতাবাদী সংগঠনকে প্রতিহত করতে গেলে অবশ্যই আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর কাউকে হয়তো আত্মহুতি দিতে হতে পারে, কিন্তু এইটা একটু ভেবে দেখুন, এই মাত্র ১০ ভাগের ১ ভাগ অর্থাৎ বাংলাদেশের আয়তনের ১৩,১৮৪ বর্গ কিলোমিটার আয়তনের নিরাপত্তা, যেখানে বাংলাদেশের লাখ লাখ
বাহিনী নিশ্চিত করতে পারছে না, যেখানে বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো তাদের ইচ্ছা মতো ক্যাম্প তৈরি করে চট্টগ্রাম শহর থেকে পোশাক ছাপিয়ে পোশাক তৈরি করে নিয়ে যাচ্ছে। এবার ভেবে দেখুন বাংলাদেশের আসলে গোয়েন্দা তথ্যভিত্তিক সামরিক বাহিনীর কর্মকাণ্ড কতটুকু সচল আছে। শুধুমাত্র যখনই কোনো একটা পত্রিকায় সংবাদ হলো বাংলাদেশে 30,000 পোশাক তৈরি হচ্ছে কেএনএফ এর, কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের, তখনই সেনাবাহিনী নড়ে চড়ে উঠেছে। তার আগে কোনো কিছুই জানা ছিল না আমাদের এই বাংলাদেশের সেনাবাহিনী হোক সেটা এনএসআই, ডিজিএফআই, যেই হোক না কেন। তাহলে এই সেনাবাহিনী মায়ানমারের সাথে যুদ্ধ করার আগে তাদেরকে তো যুদ্ধ করতে হবে এই 6টি বিদ্রোহী গোষ্ঠী কেএনএফ এবং আরাকান আর্মির সাথে। আমরা বিভিন্ন পত্রপত্রিকায় দেখে থাকি বাংলাদেশের সীমান্তে, মায়ানমার সীমান্তে আরাকান আর্মির গোলাগুলিতে প্রতিনিয়তই রোহিঙ্গা বাংলাদেশে ঢুকছে। বাংলাদেশ এতই উদার, বাংলাদেশ এতই মানবিক, এত বেশি মানবিকতার পক্ষে প্রগতিশীল। সেই 2017 সাল থেকে শেখ হাসিনা গং এবং সেই স্বৈরাচার শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা যেভাবে রোহিঙ্গাদেরকে জামাই আদরে ঘরে রেখে নিয়ে এসেছেন, একবার ভেবে দেখুন অন্য কোনো সামর্থ্যবান কোনো যদি দেশ থাকতো তাহলে তারা কি এইভাবে আরেকটা দেশ থেকে বিশাল একটা জনগোষ্ঠী 12 লক্ষ রোহিঙ্গাকে এভাবে আরেকটি দেশ সহজে কি গ্রহণ করে নিত? যদি আমাদের সামর্থ্যবান সেনাবাহিনী থাকতো, আমাদের সামর্থ্যবান সীমান্ত রক্ষী বাহিনী থাকতো, তারা সেদিনই স্টপ করে দিতে হয়, স্টপ, বাংলাদেশে আর কোনো প্রবেশ নেই। কেন অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করবে? বিশ্বের কোন দেশের যে কোনো সামর্থ্যবান সামরিক বাহিনী এই ইনজেকশন অথবা বাংলাদেশে যে রোহিঙ্গাদের অনুপ্রবেশ অথবা এরকম আরেকটি জাতি গোষ্ঠীর অন্যায়ভাবে আরেকটি সার্বভৌম ভূমিতে স্থানান্তর করার যে চেষ্টা, সামর্থ্যবান কোনো সামরিক বাহিনী সেটা কখনোই হতে দিত না এবং পৃথিবীর কোনো দেশে সেটা খুব বিরল। বাংলাদেশে এখনো প্রতিনিয়ত রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটছে। বাংলাদেশের কোনো মন্ত্রণালয়, কোনো বিভাগ এখন বলতে পারবেন বাংলাদেশে এই মুহূর্তে কি 20 লাখ রোহিঙ্গা আছে নাকি 25 লাখ রোহিঙ্গা আছে? কেউ জানে না। প্রতিদিন 20 থেকে 50 জন রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করছে, আমাদের বর্ডার গার্ড বাহিনী তাদেরকে সাদরে বরণ করছে এবং তাদেরকে রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যাচ্ছে আরামসে আদর করে খাওয়ানোর জন্য। মানে কি ফল আছে এটা? আমরা কেন তাদেরকে এভাবে গ্রহণ করতেই থাকবো? হ্যাঁ, মানবিকতার দিক থেকে আমরা সেটা সাময়িকভাবে হয়তো ভিন্নভাবে অ্যাড্রেস করতে পারি, কিন্তু ফ্যাসিস্ট শেখ হাসিনার যে চাওয়া নোবেল পাওয়ার, যে তার আকাঙ্ক্ষা লবিস্ট নিয়োগ করে হলেও নোবেল পাওয়া, যেটা করেছিলেন সন্তু লারমার সাথে শান্তি চুক্তির পরবর্তী সময়ে, ফ্যাসিস্ট শেখ হাসিনার অ্যাকাউন্টেন্ট শেখ রেহানা যেমনটি বাংলাদেশিদেরকে কটাক্ষ করে বলেছিলেন শেখ হাসিনা বাংলাদেশের 16 কোটি লোককে খাওয়ায়, সাথে 10-12 লাখ রোহিঙ্গাদেরকে খাওয়ালে কি এমন হয়ে যাবে? বিশেষ আমার ছোট বোন, ও আমাকে বললো যে তুমি 16 কোটি মানুষকে ভাত খাওয়াও, তুমি কি আর কয়েক লক্ষ লোককে খাওয়া দিতে পারবে না? আর কয়েক লক্ষ লোককে খাবার দিতে পারবে না? এটা আমার ছোট বোন রেহানা, ওরই কথা বলছে, তুমি 16 কোটি মানুষকে ভাত খাওয়াচ্ছ, তো আর 8-10 লক্ষ লোক যদি আসে, তো এই লোকগুলি দেখো কি কষ্ট। আমাদের সেই 71 সালের কথা মনে পড়ে, ও তখন খুব ছোট ছিল, কিন্তু ওর চোখে সেই জিনিসগুলি ভাসে। তো তুমি কি এই কয়েকটি লোকরে খাবার দিতে পারবো না? আমরা কেন পারবো না? তখন আমরা একবেলা খাবো, একবেলা খাবার তাদের দেবো। সেই থেকে রোহিঙ্গাদের ঢল বাংলাদেশে নেমেই চলেছে, থামার কোনো সম্ভাবনাই নেই। আমরা এবার মাদক নিয়ে দেখি আমাদের সেনাবাহিনী এবং বর্ডার গার্ড বাহিনীর সামর্থ্য এবং তাদের ইচ্ছা এবং আগ্রহ কতটুকু এই মাদক নিয়ন্ত্রণে। বাংলাদেশে প্রায় 60,000 কোটি টাকার মাদক কেনাবেচা হয় এবং 60,000 কোটি টাকার মার্কেট শুধুমাত্র এই মায়ানমার এবং আমাদের প্রতিবেশী দেশ ভারতের রাজ্যগুলোর মধ্যেই এই অবৈধভাবে 60,000 কোটি টাকা পাচার হয়ে যায়। বাংলাদেশের বর্ডার গার্ড বাহিনী কিছুদিন আগে কক্সবাজারে প্রায় 1300-1400 কোটি টাকার মাদক ধ্বংস করেছে। কিছুদিনের, কয়েক মাসের। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য বলছে বাংলাদেশে যেই পরিমাণ মাদক প্রবেশ করে তার মাত্র 20% হয়তো নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পড়ে, বাকি 80% মাদক বাংলাদেশে ছড়িয়ে পড়ে আনাচে কানাচে।
মায়ানমার থেকে ইয়াবা পাঠাচ্ছে, আমাদের যুবক সম্প্রদায়কে ধ্বংস করছে, ফেন্সিডিল পাঠাচ্ছে, কত ধরনের মাদক পাঠাচ্ছে। আমাদের বর্ডার গার্ড বাহিনী যদি সামর্থ্যবান হতো এই মাদক নিয়ন্ত্রণকে সম্ভব করে ফেলতো। আমরা প্রতিনিয়তই সংবাদ পেয়ে থাকি নাফ নদী থেকে জেলেদেরকে ধরে নিয়ে যাচ্ছে। মায়ানমার সীমান্তে আরাকান আর্মির গোলাগুলিতে বাংলাদেশি নিহত হয়েছে, বাংলাদেশের ভূখণ্ডে বোমার শেল এসে পড়েছে। সেখানে বর্ডার গার্ড বাহিনী কিংবা আমাদের সামরিক বাহিনী তারা শুধুমাত্র চেয়ে চেয়ে দেখছে। এবং এটাও বলা হচ্ছে যে এই আরাকান আর্মির সাথে বাংলাদেশ যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ করতে পারছে না। বাংলাদেশ সেনাবাহিনী, আমাদের সামরিক বাহিনী, বাংলাদেশ সরকার যদি এই বিদ্রোহী জাতিগোষ্ঠী কিংবা আরাকান আর্মির সাথেই যদি যোগাযোগ স্থাপন করতে না পারে, তাহলে কিভাবে তারা সীমান্ত রক্ষায়, কিভাবে তারা তাদের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হতে পারে, তাদের বিরুদ্ধে সংঘাতে জয়ী হতে পারে। আমরা বাদই দিলাম মায়ানমারের কথা, এবার সত্যিকার অর্থে দেখি বাংলাদেশ যদি মায়ানমারের সাথে যুদ্ধে লিপ্ত হয় কিংবা যুদ্ধে লিপ্ত হওয়ার মতো কোনো যদি ঘটনা ঘটে, সত্যিকার অর্থে বাংলাদেশ আদৌ কি 7 দিন টিকতে পারবে? মায়ানমার বাংলাদেশের চাইতে প্রায় 4.5 গুণ বড়। জনসংখ্যার দিক থেকে মায়ানমারের জনসংখ্যা বাংলাদেশের 3 ভাগের 1 ভাগ। বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট মায়ানমারের প্রায় 3 গুণ। মায়ানমারের $270 কোটি বিপরীতে বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট প্রায় $700 কোটি। সেনাবাহিনীর সংখ্যার দিক থেকে বাংলাদেশের সৈন্যের সংখ্যা আছে প্রায় 1,80,000-এর মতো, সেখানে মিয়ানমারের সেনাবাহিনীতে আছে হলো প্রায় 1.5 লাখ। যদিও মিয়ানমারে 20,000 রিজার্ভ ফোর্স রয়েছে, বাংলাদেশে এই ধরনের কোনো রিজার্ভ ফোর্স নেই। তবে বাংলাদেশের 48 লাখ প্যারামিলিটারি রয়েছে, যেখানে মিয়ানমারের এই সংখ্যাটা শূন্য। এই প্যারামিলিটারি গ্রুপ যারা হয়তো সম্মুখ যুদ্ধে অথবা সরাসরি স্থল যুদ্ধে হয়তো কিছুটা সাহায্য করতে পারে, কিন্তু বর্তমান বিশ্বে যুদ্ধের যে সূত্র, যেখানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে শুরু করে আকাশে আক্রমণ করার সক্ষমতা থেকে শুরু করে নৌবাহিনীর স্পষ্ট সক্ষমতা যেখানে খুব গুরুত্বপূর্ণ, সেখানে বাংলাদেশ মায়ানমারের চাইতে অনেক পিছিয়ে। শুধুমাত্র সৈন্য সংখ্যা দিয়ে হয় না, শুধুমাত্র মাথা গোনা লক্ষ লক্ষ জনগণ দিয়ে হয় না, বুদ্ধিদীপ্ত সেনাবাহিনী শুধুমাত্র যে কোনো সেনাবাহিনীর বিরুদ্ধে কিংবা অন্য কোনো দেশের বিরুদ্ধে জিততে পারে। বর্তমান বিশ্বে যুদ্ধের প্রধান চাবিকাঠি হচ্ছে আকাশ যুদ্ধে বিজয়ী হওয়া। সেই আকাশ যুদ্ধে বিজয়ের ক্ষেত্রে বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে। যদিও বাংলাদেশ বিমান বাহিনীর কাছে 216টি বিমান রয়েছে, কিন্তু মনে রাখতে হবে আমাদের প্রশিক্ষণ বিমানগুলো প্রত্যেক মাসে স্কুলে ভেঙে চুরে পড়ছে, অথবা কারখানায় ভেঙে চুরে পড়ছে, সাগরে ভেঙে চুরে পড়ছে, নদীতে ভেঙে চুরে পড়ছে। সুতরাং বুঝে দেখুন আমাদের যুদ্ধ বিমানগুলোর অবস্থা কি হতে পারে। বাংলাদেশের এই যুদ্ধ বিমানগুলোর সক্ষমতা কখনোই পরীক্ষা করা হয়নি এবং দেখা হয়নি। তার বিপরীতে মিয়ানমার বিমান বাহিনীর 293টি বিমানের মধ্যে 58টি যুদ্ধ বিমান প্রতিনিয়তই মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠী নিয়ন্ত্রণে ব্যবহৃত হচ্ছে, আরাকান আর্মির বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে। বাংলাদেশের যুদ্ধ বিমানের সক্ষমতা আজও অজানা। কেউ কি জানে? Guided meditations, sleep sounds, and deep relaxation, all in one. Mix melodies, rain, and more to create your perfect vibe. Light or dark theme, your choice. দেখি সম্মুখ সমরে যুদ্ধের ক্ষেত্রে ট্যাঙ্ক কিংবা সাজোয়া যান সেটা কতটুকু ভূমিকা রাখবে, কিংবা মায়ানমারের সাথে যদি যুদ্ধ বেঁধে যায় সেই ক্ষেত্রে এই সামান্য যে সীমারেখা, যে সীমান্ত রেখা, সেখানে কতটুকুই বা সম্মুখ যুদ্ধ হবে। তার চাইতে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে আকাশ যুদ্ধ। সেই ট্যাঙ্কের ক্ষেত্রে বাংলাদেশের তুলনায় দ্বিগুণেরও বেশি ট্যাঙ্ক রয়েছে মায়ানমারের। যদিও বাংলাদেশে মায়ানমারের চেয়ে বেশি সাজোয়া যান রয়েছে, কিন্তু তার কার্যকারিতা সম্বন্ধে বাংলাদেশিদের বা আমাদের ধারণা খুবই কম, কারণ আমরা 2-1টা সাজোয়া যান শুধুমাত্র বিভিন্ন প্যারেডে দেখে থাকি, এছাড়া আর এর সক্ষমতা বোঝার কোনো উপায় নেই। এই আধুনিক বিশ্বে নৌশক্তি হচ্ছে কোনো একটা জাতির কিংবা কোনো একটা দেশের শক্তির প্রতীক হিসাবে আবির্ভূত হয়। সেই শক্তিতে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে মায়ানমার।
মায়ানমারের 362টি যুদ্ধ জাহাজের বিপরীতে বাংলাদেশের সব মিলিয়ে যুদ্ধ জাহাজ রয়েছে 190টি। অন্যদিকে সাবমেরিনের ক্ষেত্রে বাংলাদেশ 2টি সাবমেরিনের মালিক, যেই সাবমেরিনগুলো 2017 সালে বাংলাদেশ নৌবাহিনীতে কমিশনিং হয়। মাত্র $200 মিলিয়ন খরচ করে চীনা নৌবাহিনীর কাছ থেকে পুরনো সাবমেরিন কিনে নেয়। এর কার্যকারিতা কতটুকু, সে কি ধরনের অস্ত্র বহন করতে পারে, কি করতে পারে, কোনো কিছুই জানা নেই। যদিও বলা হচ্ছে সাবমেরিনগুলো বাংলাদেশের উপকূল রক্ষার্থে কাজ করছে, কিন্তু আমরা যখন দেখি বাংলাদেশের সমুদ্র সীমা থেকে বড় বড় মাছ ধরা ট্রলার জাহাজ এসে মাছ ধরে নিয়ে যাচ্ছে, সেখানে আমাদের নৌবাহিনীর যুদ্ধ জাহাজ কিংবা কোস্টগার্ড কতটুকুই বা রেজিস্ট করতে পারছে, কতটুকু বাধা দিতে পারছে। আরাকান আর্মি বাংলাদেশের জলসীমা থেকে আমাদের জেলেদেরকে ধরে নিয়ে যাচ্ছে, সেখানে কোস্টগার্ড কিংবা এই সাবমেরিন কিংবা নৌবাহিনীর যুদ্ধ জাহাজ কতটুকু অবদান রাখছে। সুতরাং আমাদের এই সামরিক বাহিনী যারা গর্ব করে বলে যে মায়ানমারের সাথে যুদ্ধ হলে আমরা ছেড়ে কথা বলবো না, যদিও আমরা যুদ্ধ চাই না, কিন্তু সত্যিকার অর্থে বাংলাদেশের সত্যিকার নিরাপত্তা যদি নিশ্চিত করতে হয়, বাংলাদেশে মাদক আসা বন্ধ করতে হবে, পার্বত্য চট্টগ্রামের বিদ্রোহী গোষ্ঠীদেরকে অবিলম্বে নির্মূল করতে হবে, আরাকান আর্মির ধৃষ্টতা ভেঙে দিতে হবে, প্রতিদিন বাংলাদেশে শয়ে শয়ে রোহিঙ্গার অনুপ্রবেশ বন্ধ করাতে আরাকান আর্মিকে বাধ্য করাতে হবে। যদি বাংলাদেশের সামরিক বাহিনী এই 2-3টি কাজ যদি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে না পারে, আমরা ধরে নেব বাংলাদেশ মায়ানমারের সাথে যুদ্ধে গেলে 7 দিনও টিকতে পারবে না। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিলীন হয়ে যাবে এই পুচকে বিদ্রোহী গোষ্ঠী এবং আরাকান আর্মির হাতে। বাদী দিলাম সেই মায়ানমার এবং ভারত।